সুপ্রিয় দর্শক মণ্ডলী এবং সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সহ সম্মানিত অভিভাবক মণ্ডলীকে আমাদের 360 ডিগ্রি এডুকেয়ারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আশা করি সাবস্ক্রাইব করে আমাদের পাশে আছেন। সুপ্রিয় শিক্ষার্থী মণ্ডলী এবং দর্শক মণ্ডলী, আমরা ইতোমধ্যেই দ্বিতীয় অধ্যায়ের প্রায় শেষাংশে চলে এসেছি। ধারাবাহিকভাবে আমরা দ্বিতীয় অধ্যায়ের ক্লাসগুলো প্রদান করছিলাম। তো আজকে এই ক্লাসটির মাধ্যমে আসলে দ্বিতীয় অধ্যায়ের প্রায় সমাপ্তির কাছাকাছি চলে এসেছি। আমাদের আজকের ক্লাসটি একেবারে প্রাণী টিস্যু বা প্রাণী কলার সর্বশেষ যে ভাগটি রয়েছে স্নায়ু কলা, তা নিয়ে উপস্থাপন করা হবে। শিক্ষার্থীবৃন্দ, স্নায়ু কলা সম্পর্কে তোমরা নিশ্চয়ই আগেও কিছুটা ধারণা লাভ করে এসেছ। স্নায়ু হচ্ছে গিয়ে বিভিন্ন অঙ্গের ক্ষেত্রে সমন্বয় সাধন এবং উদ্দীপনা গ্রহণের গুরুত্বপূর্ণ একটি অংশ। এই স্নায়ুর মাধ্যমে আমরা কোনো কিছু বুঝতে পারি বা জানতে পারি অথবা অনুভব করতে পারি, উদ্দীপনা গ্রহণ করতে পারি। তো সেই স্নায়ু নিয়ে আজকে আমাদের ক্লাসটি উপস্থাপিত হবে। শিক্ষার্থীবৃন্দ, স্নায়ু কলা হচ্ছে গিয়ে প্রাণী কলার সর্বশেষ কলার ধরন। স্নায়ু কলা মূলত কাকে বলে? অনেকগুলো স্নায়ু মিলে যদি কলা গঠিত হয়ে থাকে তখন তাকে মূলত স্নায়ু কলা কিংবা নার্ভ টিস্যু অথবা নার্ভাস টিস্যু বলা হবে। যে কলা অর্থাৎ এই কলাগুলো মূলত দেহের সব ধরনের সংবেদন এবং উদ্দীপনা গ্রহণ করে, সংবেদন এবং উদ্দীপনা গ্রহণ করবে এবং তা ওই সংবেদন অথবা উদ্দীপনাটি মস্তিষ্কে পরিবহন করে নিবে এবং সেই উদ্দীপনা অনুসারে একটি উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করবে। ধরো, আমি দেখলাম একজন মানুষ ব্যথা পেয়েছেন রাস্তায়, এটি আসলে একটি মেসেজ বা উদ্দীপনা, বহি উদ্দীপনা, তা আমার চোখ কর্তৃক গ্রহণকৃত হলো এবং স্নায়ুর মাধ্যমে এটি মস্তিষ্কে চলে গেল। এইবার আমি উপযুক্ত সাড়া প্রদান করব। আমি দ্রুত গিয়ে এই লোকটিকে ধরে তার ব্যথা উপশমের চেষ্টা চালাবো। এইটি হচ্ছে গিয়ে মূলত প্রতিবেদন তৈরি করা আমার তরফ থেকে। আবার অন্য একজন মানুষ হয়তোবা তার ব্যস্ততা রয়েছে, তিনি তার প্রতিবেদন তৈরি অথবা ধরো সাড়া প্রদানের ক্ষেত্রে হয়তোবা ব্যথা পেয়েছেন এইরকম দেখার পরেও চলে যাবেন। দেখো, দুইজন ব্যক্তি দুই রকমের সাড়া প্রদান করলেন। তো এই যে সাড়া প্রদানের বিষয়টি, একটি উদ্দীপনা পরিবেশ থেকে, বাহ্যিক পরিবেশ থেকে রিসিভ হওয়ার পরে সেই সাড়া প্রদান এবং উদ্দীপনা রিসিভ, এই সমগ্র কাজগুলো মূলত তোমার স্নায়ুর মাধ্যমে এবং মস্তিষ্কের ক্রিয়াকলাপের মাধ্যমে সম্পাদিত হয়ে থাকে। এটাই এখানে বলা হয়েছে, উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করে তাকে আসলে স্নায়ু কলা বা নার্ভাস টিস্যু বলে। বহু সংখ্যক স্নায়ু কোষ কিংবা নার্ভ এর সমন্বয়ে স্নায়ু কলা গঠিত হয়ে থাকে। আমি একটু আগেই বলছিলাম যে অনেকগুলো স্নায়ু কোষ একত্রিত হয়ে যদি কলায় রূপান্তরিত হয়, কলার ন্যায় কাজ করে, তখন তাকে বলা হবে স্নায়ু কলা। তো মানব দেহে মস্তিষ্কের মধ্যে সবচাইতে বেশি স্নায়ু কলা অবস্থান করে থাকে। স্নায়ু কলা পরিবেশ থেকে বিভিন্ন ধরনের উদ্দীপনা যেমন তাপ, চাপ, স্পর্শ, শব্দ, গন্ধ, দর্শন, আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের যে অনুভূতিগুলো আছে সবগুলোই কোনো না কোনো স্নায়ুর মাধ্যমে গ্রহণ করে থাকি। ইত্যাদি গ্রহণ আসলে স্নায়ুর মাধ্যমে গৃহীত হয়ে থাকে। গ্রহণকৃত উদ্দীপনা মস্তিষ্কে বহন করে নিয়ে যায়। এই মস্তিষ্কে বহনের কাজটিও সম্পাদন করে একটি স্নায়ু। অতঃপর মস্তিষ্ক সেই উদ্দীপনা বিশ্লেষণের পর সিদ্ধান্ত অনুযায়ী উপযুক্ত প্রতিবেদন কিংবা সাড়া প্রদান করে অথবা সাড়া সৃষ্টি করে বা উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করে। এই কথাটি আমি একটি উদাহরণের সাহায্যে তোমাদেরকে একটু আগে উপস্থাপনের চেষ্টা চালিয়েছিলাম। শিক্ষার্থীবৃন্দ, এই স্নায়ু কোষগুলো অসংখ্য নিউরন দ্বারা গঠিত হয়ে থাকে। এই নিউরন স্নায়ুতন্ত্রের গঠন ও কাজে একক হিসেবে কাজ করে। তোমরা খুব সম্ভবত অষ্টম শ্রেণীতে বিষয়টি ধারণা লাভ করে এসেছো যে স্নায়ু কোষ অর্থাৎ নিউরন হচ্ছে গিয়ে স্নায়ুতন্ত্রের গঠন এবং কাজের একক। শিক্ষার্থীবৃন্দ, একটি নিউরনের গঠন নিয়ে যদি আলোচনা করতে চাওয়া হয় তাহলে বলতে হবে একটি আদর্শ নিউরনের মূলত তিনটি অংশ রয়েছে। একটি হচ্ছে গিয়ে কোষদেহ, অন্যটি অ্যাক্সন, অপরটি হচ্ছে ডেনড্রাইট। এই তিনটি অংশের সমন্বয়ে মূলত তোমার স্নায়ু যে নিউরন রয়েছে তা গঠিত হয়ে থাকে। এই ক্ষেত্রে একটি কথা জানিয়ে দেওয়া দরকার যে এই ক্ষেত্রে অ্যাক্সন এবং যে ডেনড্রাইট রয়েছে
এদেরকে বলা হয় প্রলম্বিত অংশ। প্রলম্বিত অংশ শিক্ষার্থীবৃন্দ। আর রয়েছে কোষদেহ। এই প্রলম্বিত অংশ এবং কোষদেহের সমন্বয়ে সামগ্রিকভাবে নিউরন গঠিত হয়ে থাকে। এই প্রলম্বিত অংশ দুইটি অংশে বিভক্ত, একটি হচ্ছে গিয়ে ডেনড্রাইট, অপরটি হচ্ছে গিয়ে অ্যাক্সন। তো আমরা এখান থেকে চিত্রটা একটু যদি দেখে নেওয়ার চেষ্টা করি, এইটি হচ্ছে গিয়ে স্টার বা তারকাকৃতির। এটি গঠন বিভিন্ন রকমের হতে পারে, সাধারণত তারকাকৃতিরই হয়। কোষদেহ, এই হচ্ছে গিয়ে কোষদেহ। কোষদেহের মধ্যে একটি সুন্দর স্পষ্ট নিউক্লিয়াস বিদ্যমান, আর এটি থেকে একটি লম্বা নলের মতো অংশ বের হয়ে গিয়েছে, তার চারপাশে কিছুটা আবরণ রয়েছে। শিক্ষার্থীবৃন্দ, এই যে অংশগুলো রয়েছে, এই অংশগুলোকে, যেই নালীর মতো অংশটি বের হয়ে গিয়েছে তাকে বলা হচ্ছে অ্যাক্সন, অপরদিকে এই অংশগুলোকে বলা হচ্ছে ডেনড্রাইট। শিক্ষার্থীবৃন্দ, আর এই জায়গায় রয়েছে অ্যাক্সন টার্মিনাল কিংবা অ্যাক্সনের প্রান্তদেশ। তো আমরা চিত্র থেকে ধারণা নিলাম, কিন্তু এবার আমাদেরকে জানতে হবে যে এটি আসলে কোনটিকে বলা হচ্ছে অ্যাক্সন, কোনটিকে বলা হচ্ছে ডেনড্রাইট, কিংবা কোনটি আসলে কোষদেহ। লক্ষ্য করো, কোষদেহ। কোষদেহ সাধারণত বহুভুজাকৃতির নিউক্লিয়াস যুক্ত হয়ে থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি বহুভুজাকৃতির অথবা তারকাকৃতির দেখতে পাওয়া যাচ্ছে। কোষদেহের সাইটোপ্লাজমে মাইটোকন্ড্রিয়া, গোলজি বস্তু, রাইবোজোম, এন্ডোপ্লাজমিক জালিকা ইত্যাদি থাকে। অর্থাৎ একটি কোষদেহ মূলত সাধারণত আমাদের একটি কোষের গঠন যেমন, অর্থাৎ কোষের মধ্যে যেই রকমের বিভিন্ন রকমের অঙ্গাণু থাকে, এই কোষদেহের ভিতরেও বিভিন্ন রকমের অঙ্গাণু থাকে। তবে প্রাণীদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু হচ্ছে গিয়ে সেন্ট্রিউল। এইখানে সক্রিয় কোনো সেন্ট্রিউল থাকে না। খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য, এটি তোমাদের এমসিকিউর জন্য যেমন গুরুত্বপূর্ণ, ফার্দার স্নায়ু কোষের কর্মকাণ্ড বোঝার ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য। স্নায়ু কোষে কোনো সেন্ট্রিওল থাকে না, অনুপস্থিত। তাই নিউরন আসলে বিভাজিত হতে পারে না। তো নিউরন জন্মের একটি নির্দিষ্ট সময়ের পর থেকে নিউরনের যার সংখ্যা থাকে মোটামুটি 100 বিলিয়নের মতো। এই 100 বিলিয়ন নিউরন নিয়ে বিভিন্ন রকমের স্নায়ুকলা বা বিভিন্ন ভাগে ভাগে স্নায়ুকলা গঠিত হয়ে থাকে। এই নিউরনের সংখ্যাটা আসলে কখনোই বাড়ে না, অর্থাৎ নিউরন বিভাজিত হতে পারে না মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। একমাত্র গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে গিয়ে এখানে কোনো সক্রিয় সেন্ট্রিওল থাকে না। সক্রিয় সেন্ট্রিওলের অনুপস্থিতি জনিত কারণে মূলত নিউরন বিভাজিত হতে পারছে না। শিক্ষার্থীবৃন্দ, এটি কিন্তু তোমাদের পরীক্ষায় অনুধাবনমূলক প্রশ্নের উত্তর হিসেবেও আসতে পারে। এইবার দেখো, আমরা কোষদেহ সম্পর্কে ধারণা লাভ করলাম। কোষদেহের বিশেষত্ব কি? এখানে কোনো বিভিন্ন রকমের অঙ্গাণু থাকলে পরেও এখানে কোনো সক্রিয় সেন্ট্রিওল থাকে না। এবার আসো ডেনড্রাইটে। ডেনড্রাইট হচ্ছে, যদি লক্ষ্য করো, কোষদেহের চারদিকে শাখাযুক্ত ক্ষুদ্র প্রলম্বিত কিছু অংশ দেখা যায়। এই অংশগুলোকে বলা হচ্ছে ডেনড্রন। এই যে অংশগুলো, এই অংশগুলোকে বলা হচ্ছে ডেনড্রন, প্রলম্বিত অংশগুলোকে। এই ডেনড্রন থেকে যে সরু শাখাগুলো বের হয়েছে তাদেরকে মূলত ডেনড্রাইট বলা হচ্ছে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি লক্ষ্য করো, এই হচ্ছে ডেনড্রন, ডেনড্রন থেকে সরু যে শাখাগুলো বের হয়েছে তাদেরকে বলা হচ্ছে ডেনড্রাইট। ডেনড্রাইট গুরুত্বপূর্ণ। ডেনড্রাইট শাখা প্রশাখা যুক্ত হতে পারে, চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি। সংখ্যায় ওরা একাধিক হতে পারে। এবার আসো অ্যাক্সনে। নিউরনের কোষদেহ থেকে যে লম্বা স্নায়ুতন্তু বের হয় তাকে অ্যাক্সন বলে। শিক্ষার্থীবৃন্দ, অ্যাক্সন হচ্ছে গিয়ে তোমার এই যে একদম কোষদেহ থেকে লম্বা আকৃতির যে স্নায়ুতন্তুটি বের হয়েছে, এই একেবারে অ্যাক্সন টার্মিনাল পর্যন্ত যেই অংশটি চলে গিয়েছে তাকে আসলে বলা হচ্ছে অ্যাক্সন। অ্যাক্সন পরবর্তী নিউরনের ডেনড্রাইটের সাথে যুক্ত থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্সন যে জায়গাটা সমাপ্ত হয়েছে সেই জায়গাটা বলা হচ্ছে অ্যাক্সন টার্মিনাল কিংবা অ্যাক্সনের প্রান্ত। এই একটা অ্যাক্সন প্রান্ত আরেকটা পাশের আরেকটা নিউরনের ডেনড্রাইটের সঙ্গে মূলত যুক্ত থাকে। আমি যদি এটাকে লাল দিয়ে দেখানোর চেষ্টা করি, এখানে অ্যাক্সনটা বা অ্যাক্সন প্রান্তটা মূলত একটা ডেনড্রনের সঙ্গে যুক্ত হবে বা একটা ডেনড্রাইটের সঙ্গে যুক্ত হবে অন্য আরেকটি নিউরনের। তো এই নিউরনে সাধারণত একটি মাত্র অ্যাক্সনই উপস্থিত থাকে। এটা শেষ প্রান্তটা হয়তো বা শাখান্বিত হয় কিংবা অ্যাক্সন টার্মিনাল থাকে, তবে অ্যাক্সনের সংখ্যা মূলত একটিই থাকবে। এবার আসো, উচ্চতর প্রাণীদের ক্ষেত্রে স্নায়ু টিস্যু স্মৃতি সংরক্ষণ করতে পারে, অর্থাৎ মেমোরি সেভ করে রাখতে পারে।
এবং শুধু তাই নয়, সে মূলত বিভিন্ন অঙ্গের কাজকে নিয়ন্ত্রণ করে থাকে। আমার দেহে যতগুলো অঙ্গ রয়েছে সবগুলো অঙ্গের কাজ নিয়ন্ত্রণের সঙ্গে মূলত স্নায়ুতন্ত্রই জড়িত। স্নায়ুতন্ত্রের কাজগুলো নিয়ন্ত্রণ করবে এবং সমন্বয় সাধনের কাজটিও মূলত স্নায়ুতন্ত্রই করে থাকে। এই হচ্ছে গিয়ে তোমার মোটামুটি কাজ। এবার একটি নতুন শব্দ, যা যদি আমরা স্নায়ু পড়ে থাকি বা স্নায়ু অ্যাক্সন, ডেনড্রাইট, ডেনড্রন পড়ে থাকি, তাহলে আমাদেরকে নতুন একটি টার্ম সম্পর্কে অবহিত হতে হবে। তা হচ্ছে গিয়ে সিন্যাপস কিংবা স্নায়ু সন্ধি। শিক্ষার্থীবৃন্দ, স্নায়ু সন্ধি হচ্ছে তোমার এই যে এখন আমি উল্লেখ করলাম যে একটি অ্যাক্সন এর প্রান্ত মূলত অন্য আরেকটি নিউরনের ডেনড্রাইটের সঙ্গে যুক্ত হয়। এই যে আমি এটাকে দ্বিতীয় নিউরন বোঝাচ্ছি, লাল কালির যে অংশটি রয়েছে, আর এটি হচ্ছে গিয়ে আমার বোর্ডে অঙ্কিত নিউরন। অপর নিউরনটির এই যে প্রান্ত যুক্ত হয়, যুক্তের স্থানে আমি এখানে যে অংশটা মুছে দিলাম, এই জায়গায় একটি সন্ধি থাকে। এই সন্ধিকে বলা হচ্ছে স্নায়ু সন্ধি, অথবা যে টার্ম রয়েছে তাকে বলা হচ্ছে সিন্যাপস। সিন্যাপস অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটি স্নায়ুর সংযোগস্থল হিসেবে সিন্যাপস মূলত ভূমিকা রাখে। এর কাজ হচ্ছে একটি উদ্দীপনা যখন তোমার একটি স্নায়ু থেকে অপর একটি স্নায়ুতে যায়, স্নায়ু সন্ধি ব্যতীত মূলত এই উদ্দীপনাটি ট্রান্সফার্ড হতে পারবে না। এক্ষেত্রে নিউরোট্রান্সমিটার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তোমরা উপরের ক্লাসগুলোতে আরো জানতে পারবে। তো মোদ্দা কথা হচ্ছে, স্নায়ু সন্ধি বললে দুইটি স্নায়ুর সংযোগস্থলকে বোঝায়। এই ক্ষেত্রে একটি স্নায়ু হবে গিয়ে একটি স্নায়ুর অ্যাকশন প্রান্ত, অপর স্নায়ুর তোমার ডেনড্রাইট অংশ যুক্ত থাকবে। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আজকের ক্লাসটির মাধ্যমে এই দ্বিতীয় অধ্যায়ের যেই সকল ভাগ রয়েছে বা পার্ট বা লেসন রয়েছে সেই সম্পর্কে একটি ধারণা লাভ করতে পারবে। আমরা আমাদের যেই চ্যানেলে মূলত প্রতিটি পার্টকে ভাগে ভাগে উপস্থাপন কিংবা ক্লাস আকারে আপলোড করার চেষ্টা করেছি। আশা করি আমাদের ক্লাসগুলো তোমরা দেখার মাধ্যমে আমাদের সাথে থাকবে এবং তো ক্লাসগুলো তোমাদের উপকারে লাগবে। তো সেই প্রত্যাশা এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি। তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।